দুই দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান তারেকের। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ, বললেন ফখরুল। কোথায় জানি কিছু একটা হচ্ছে, তাদের যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। ধৈর্য ধরতে হবে। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয়। সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করবে। বিচারের আগে গণহত্যায় জড়িত দলকে ভোটে দেখতে চান না শিক্ষার্থীরা, বিবেচনার আশ্বাস নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। বিচার কার্যদিন শেষের আগে তারা যেন কখনো কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কোন সরকারকে আমরা পুনরায় ফ্যাসিবাদী সরকারে পরিণত হতে দিব না। তোমাদের এই পরামর্শ আমরা অবশ্যই গভীরভাবে বিবেচনায় নেব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাড়ছে ব্যাংকে টাকা রাখার পরিমাণ। সেপ্টেম্বর প্রান্তিকে আমানত জমা ছাড়িয়েছে 16,000 কোটি। সুদ হার বৃদ্ধির কারণেই ঝুঁকছেন গ্রাহক। দেশে দুই দিনের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, এমনটা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, বিএনপির ক্ষতি হলে দেশের গণতন্ত্রের ক্ষতি হবে। আওয়ামী লীগ সরকারের দোসররা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 2 দিন ধরে যা ঘটছে তাতে বোঝা যায় কোথাও কিছু একটা হচ্ছে। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লে, একটা পত্রিকা পড়লে আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। বিএনপির ক্ষতি হলে গণতন্ত্রের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বর্তমান সরকার ও গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। ধৈর্য ধরতে হবে। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচিত সরকারই চলমান সমস্যার একমাত্র সমাধান বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যেটা আমরা মনে করি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গণহত্যায় জড়িত দল যাতে বিচারের আগে ভোটে অংশ নিতে না পারে, নির্বাচন সংস্কার কমিশনের কাছে সে দাবি জানালেন শিক্ষার্থীরা। জবাবে কমিশন প্রধান বলেছেন, তাদের দাবি গভীরভাবে বিবেচনা করা হবে। এছাড়া সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা সহ একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন ছাত্রছাত্রীরা। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিভিন্ন অংশীজনদের সঙ্গে চলছে ধারাবাহিক সংলাপ। মঙ্গলবার প্রথমবার নিজেদের কার্যালয়ের বাইরে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে কমিশন আয়োজিত 2.5 ঘণ্টা ব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রবাসীদের ভোটাধিকার, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। মতবিনিময়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ারও দাবি ওঠে। শাস্তির আওতায় আনতে হবে। বিচার কার্যদিন শেষের আগে তারা যেন কখনো কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। দলের সভানেত্রী যে থাকবে বা সভাপতি যে থাকবে, সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে সভাপতি থাকতে পারবে না। কোনো শক্তির চাপে সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব
যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। মতবিনিময় সভায় জনবান্ধব সংস্কার প্রস্তাব দিতে কমিশনের প্রতি দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। জনবিচ্ছিন্ন সংস্কার প্রস্তাব দিন শেষে এটা কিন্তু জনগণের আদালতে আজকে না হোক 20 বছর পরে খারিজ হয়ে যাবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন দাবি করে সংস্কার কমিশনের প্রধান বলেন, গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে শিক্ষার্থীদের প্রস্তাব। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা যেতে দিব না। সরকার যদি বলে থাকে আমরা ফ্যাসিলিটেটর, আমরা সরকার না, এটা ঠিক না। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। মতবিনিময়ে অংশীজনরা বলেন, আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রয়োজন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও জবাবদিহিতার আওতায় আনা। অসুখ প্রবৃত্তিতে উদ্বুদ্ধ করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামীকালের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করে তারা বলেন, চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ জড়িত নয় বলেও দাবি তাদের। এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায়তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি। এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেকে ওখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যদি আগামী দিন তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের যে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলন শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি। দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলেও জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ যেমন কমছে তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংকমুখো হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদ হার বাড়ায় তখন লোকজন ফিক্সড ডিপোজিট রাখে, যেহেতু রেট ইজ হাই। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদ হার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে, আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত, সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরও বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বাংলাদেশ আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আইরিশ নারীদের মুখোমুখি টিম টাইগার্স। শেরেবাংলায় ম্যাচ শুরু বুধবার সকাল 10টায়। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সমীকরণ জমিয়ে তুলতে আইরিশদের হোয়াইট ওয়াশ করা চাই বাংলাদেশের। তবে নিজেদের সবশেষ 5 ওয়ানডেতেই হেরেছে টাইগার্স। কাঠগড়ায় জ্যোতির দলের ব্যাটিং। এই সিরিজে সেই ভুল ত্রুটি শুধরে নিতে চায় বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডকে ভাবাচ্ছে দেশের কন্ডিশন, সঙ্গে সমীহ ঝরল মারুফা নাহিদাদের বোলিংয়ের। এ পর্যন্ত ওয়ানডেতে 2 দলের 6 দেখায় 3 জয়ের বিপরীতে মোটে 1 ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে আয়ারল্যান্ড। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।